সর্দি কাশি জ্বর এগুলো হলে কতদিন অবধি নিরাপদ বা এগুলো হওয়া কতদিন অবধি নিরাপদ? মানে আমি কতদিন যদি বাচ্চার মধ্যে এগুলো হয় তাহলে আমি অপেক্ষা করতে পারি? প্রত্যেকবার জ্বর হলে কি ডাক্তার দেখাতে হবে, এটা আবশ্যিক? বা এই যে সর্দি কাশি জ্বর এগুলোতে প্রত্যেকটাতেই কি মেডিসিন প্রত্যেকবার প্রয়োজন হয়? কতদিন অবধি নিরাপদভাবে আমি বাড়িতে কন্ট্রোল করতে পারি? যদি দুদিনের বেশি জ্বর থাকে তাহলে কি করা উচিত? এই প্রত্যেকটা ব্যাপার, এই প্রত্যেকটা প্রশ্ন আমাদের মনের ভেতরে চলতে থাকে, বিশেষ করে যখন বাচ্চারা অসুস্থ হয়। এখন এই প্রশ্নগুলোর সাপেক্ষে যে উত্তরগুলো আমরা আমাদের মন থেকে বা আমরা আমাদের ভেতর থেকে পাই, সেটা সব সময় ঠিক হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকেও এই প্রশ্নগুলো করে ফেলি। এখানে যদি কোনো রেডি টু ইউজ ফরম্যাট বা ফর্মুলা টাইপের থাকতো তাহলে আমাদের একটু বেশ সুবিধে হতো পরিস্থিতিগুলোকে ম্যানেজ করতে। তাহলে আমরা জানতাম যে না, এবার এটা করতে হবে বা ওই রকম হলে এরকম কিছু করা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, এরকম কোনো রেডি টু ইউজ ফরম্যাট বা ফর্মুলা নেই এবং আমরা আমাদের মন গড়া ভাবেও তৈরি করতে পারি না। সেই জন্য WHO, CDC, IAP, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ান এবং মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বেশ কিছু গাইডলাইন দেখলাম এবং সেই গাইডলাইনগুলো থেকে এটা বোঝা গেল যে বিশেষ কিছু পরিস্থিতিতে আর বাড়িতে বসে থাকা যায় না। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এগুলো আসল রোগ নয়, এগুলো এক একটা সিগন্যাল। রোগ বা সমস্যা অন্য জায়গাতে। কি মনে হচ্ছে তো আমি ভুলভাল কথা বলছি? না, আমি ভুলভাল কিছুই বলছি না। সিডিসি এবং নেলসন বুক অফ পেডিয়াট্রিক্স বলছে এই জ্বর, সর্দি, কাশি হলো এক একটা সিগন্যাল। শরীরের ভেতরে রোগ জীবাণু প্রবেশ করেছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে লড়াই চলছে এবং এটা এক একটা সিগন্যালের মাধ্যমে বোঝা যাচ্ছে বা বহিঃপ্রকাশ হচ্ছে। এর সাথে আমাদের শরীর দুর্বল হয় এবং আমাদের মনে হয় জ্বর, সর্দি, কাশির জন্যেই আমাদের শরীর একটু দুর্বল হয়েছে। এখন বাচ্চাদের ক্ষেত্রে এই শরীর দুর্বল হয়ে যাওয়া বা উইক হয়ে যাওয়াটা একটু বেশি চোখে পড়ে এবং নবজাতকদের ক্ষেত্রে এই পরিস্থিতিটা অনেক তাড়াতাড়ি ডিটোরিয়েট করে। আসলে বাচ্চা বলুন বা নবজাতক বলুন, এদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রাপ্তবয়স্কদের মতন বোঝার ক্ষমতা থাকে না যতটা প্রাপ্তবয়স্করা এটা নিয়ে উঠতে পারে। সেই জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স, UK, আর AAP বা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে বাচ্চাদের ক্ষেত্রে 3টে জিনিস খেয়াল রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রথম হচ্ছে ফিভার মানে জ্বর, দ্বিতীয় হচ্ছে এজ বা বয়স, আর তৃতীয় হচ্ছে বাচ্চার ব্যবহার বা বিহেভিয়ার, টু সে কীরকমভাবে সে রিয়্যাক্ট করছে, সেগুলোর ওপর দেখে সঠিক সিদ্ধান্তটা নেওয়া যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে বয়স অনুযায়ী কোন বাচ্চার ক্ষেত্রে আমি অপেক্ষা করতে পারবো বা কোন বাচ্চার ক্ষেত্রে আমি অপেক্ষা করতে পারবো না। বাচ্চার বয়স যদি 0 to 3 মান্থসের মধ্যে হয়ে থাকে এবং বাচ্চার জ্বর যদি 100 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে তাহলে আর অপেক্ষা করা উচিত নয়। এই বয়সী বাচ্চাদের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে সেটা দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং খারাপ দিকে খুব অল্প সময়ের মধ্যে খারাপ দিকে চলে যায়। সেই জন্য 0 to 3 মান্থসের বাচ্চাদের ক্ষেত্রে আর অপেক্ষা না করে কোনোভাবেই ওয়েট করা যায় না, ডাক্তারকে দেখাতে হয়। AAP বা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এই বয়সী বাচ্চাদের ফিভারের গাইডলাইন বা ফিভার ম্যানেজমেন্টের উপর একটা গাইডলাইন দিয়েছে, এমনকি IAP বা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সেরও আছে। দেখুন কি গাইডলাইন্স আছে, আমি সেটাতে যাচ্ছি না, বাট এটা যে কতটা গুরুত্বপূর্ণ যেটার জন্য আলাদাভাবে গাইডলাইন্স দিয়েছে সেটা বোঝাতে চাইছি। বাচ্চার বয়স যদি 3 to 6 মান্থসের মধ্যে হয়ে থাকে তাহলে IAP বা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে বাচ্চার জ্বর থাকা সত্ত্বেও যদি ফিডিং ঠিকঠাক থাকে, প্রস্রাব ঠিকঠাকভাবে পাস করে, তার যদি ব্রিদিং ঠিকঠাকভাবে থাকে তাহলে আমরা মোটামুটিভাবে 12 ঘন্টা মতন অপেক্ষা করে দেখতে পারি। বাচ্চার খাওয়া দাওয়া ঠিক আছে, মানে ফিডিং ঠিকঠাকভাবে নিচ্ছে, ইউরিনটা 6 থেকে 8 ঘন্টার মধ্যে অন্ততপক্ষে একবার পাস করেছে, ব্রিদিংটা হয়তো একটু জোরে কিন্তু কোনো কষ্ট নেই, আর ডাকলে রেসপন্স করছে, তাহলে সেক্ষেত্রে আমরা 12 ঘন্টা অপেক্ষা করতে পারছি। কিন্তু যদি জ্বরটা 24 ঘন্টা পেরিয়ে গিয়ে থাকে, ফিডিং একদম ছেড়ে দিয়েছে, একদম নিস্তেজ হয়ে পড়ছে, রেসপন্স ঠিকঠাকভাবে করছে না, ইউরিন ঠিকঠাকভাবে পাস করছে না, তাহলে কিন্তু ডক্টর দেখাতে আর দেরি করবেন না। বাচ্চার বয়স যদি 6 মাস পেরিয়ে গিয়ে থাকে এবং 5 বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে জ্বর
যদি 100 বা 101 ডিগ্রি, 101 যদি না পেরিয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বাড়ির যে সমস্ত আমরা কেয়ারগুলো নিই সেগুলো নিয়ে আমরা 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করে দেখতে পারি। দেখুন, এই সময় ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তার কারণ এই সময় ইমিউনিটিটা আন্ডার ট্রেনিং থাকে। WHO IMCI গাইডলাইন এবং ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস গাইডলাইন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডপ্ট করেছে, সেখান থেকে এটা জানা যাচ্ছে যে এই বয়সে 24 থেকে 48 ঘন্টা বাড়ির যে সমস্ত কেয়ারগুলো নিয়ে আমরা দেখতে পারি, কিন্তু যদি রেড ফ্ল্যাগস থাকে সেক্ষেত্রে আর অপেক্ষা করা যায় না। এবার দেখা রেড ফ্ল্যাগসগুলো সম্পর্কে বলি। এই রেড ফ্ল্যাগসগুলো বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে, যেমন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন, আইএপি বা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সিয়ানের যে ফিভার ম্যানেজমেন্ট, ডিহাইড্রেশন ক্লাসিফিকেশন, সেখান থেকেও পাওয়া যায়। WHOর IMCI, NICE বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স ইউকের, যাদের NG143 এর গাইডলাইন্স, এগুলো থেকে বেশ কিছু রেড ফ্ল্যাগস পাওয়া যায়, যেগুলো থেকে বোঝা যায় যে কোন সময় ডাক্তারের কাছে যেতে হবে, আবার কোন সময় হাসপাতালে যেতে হবে। প্রথমে আমি বলি যে কোন কোন রেড ফ্ল্যাগসগুলো দেখলে আপনি আর বাড়িতে অপেক্ষা না করে ডাক্তারের কাছে যাবেন, তারপরে বলবো কোনগুলো এমার্জেন্সি হাসপাতালে যেতে হবে। যদি দেখেন বাচ্চার জ্বর 3 দিন বা তার বেশি রয়ে গেছে, ডাক্তারের কাছে যাবেন। যদি দেখেন বাচ্চার জ্বর 101, 2 বা তার উপরে উঠে যাচ্ছে, বারবার আসছে, যদি দেখেন কাশি বা সর্দি 7 থেকে 10 দিন হয়ে রয়ে যাচ্ছে, যদি দেখেন বাচ্চার কাশি বা সর্দি সেরে গিয়ে আবার রিপিটেডভাবে ফিরে এসছে, যদি দেখেন বাচ্চা খুব দুর্বল, বারবার বমি করছে, পাতলা পটি করছে, আর যদি দেখেন বাচ্চা খাওয়া দাওয়া একদম প্রায় ছেড়েই দিয়েছে, ফিডিং একদম করছেই না বলা চলে, তাহলে এই সমস্ত এই 6খানা পরিস্থিতি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি দেখেন হচ্ছে বা এর মধ্যে যে কোনো একটাও যদি দেখেন, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এবার আসি যে কোন কোন রেড ফ্ল্যাগসগুলো দেখলে হাসপাতালে নিয়ে যেতে হবে বা এমার্জেন্সি একদম। প্রথমত, শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কিছু রেড ফ্ল্যাগস দেখা যায়, যে সময় বাচ্চা নর্মাল কন্ডিশনেও শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট পাচ্ছে, হয়তো বুকটা বা পাঁজরটা ভেতরের দিকে দেবে যাচ্ছে বা ঢুকে যাচ্ছে। যদি দেখেন ঠোঁট বা মুখ নীল হয়ে গেছে এবং তার সাথে বা সেটা ছাড়া যদি দেখেন যে শ্বাস প্রশ্বাসে অস্বাভাবিকভাবে আওয়াজ হচ্ছে এবং কষ্ট পাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে কিন্তু ব্রিদিং রেড ফ্ল্যাগস। এগুলো হলে একদম সোজা এমার্জেন্সি হাসপাতালে। কিছু ডিহাইড্রেশন রেড ফ্ল্যাগসও আছে, যে ক্ষেত্রে বাচ্চার ফিডিং একদম কমে গেছে, শেষ 8 ঘন্টায় কোনো ইউরিন পাস করেনি, একদম ঝিমিয়ে পড়েছে, সেক্ষেত্রেও হাসপাতালে নিয়ে যেতে হয়। আর কিছু নিউরোলজিক্যাল রেড ফ্ল্যাগস আছে, যে ক্ষেত্রে খিঁচুনি এবং ডাকলে বা জাগিয়ে তুললে সাড়াই পাওয়া যাচ্ছে না, এই সমস্ত রেড ফ্ল্যাগসগুলো দেখলে কিন্তু সোজা হাসপাতালে নিয়ে যাবেন। আশা করব আমরা একটা ক্লিয়ার ডিমার্কেশন পেলাম, মানে যে বর্ডার লাইনটাতে এসে আমাদেরকে এটা মনে হবে আমাদের যে এবার ডাক্তারের কাছে যেতে হবে বা এবার হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, এগুলো বাড়িতে রেখে আর কন্ট্রোল করা যাবে না। তবে শেষ করার আগে দুটো কথা বলে রাখি, আমরা যখন বাড়িতে বাচ্চার কেয়ার নিচ্ছি, ঠিক তার আগে রেড ফ্ল্যাগস নেই বা এমার্জেন্সি সিচুয়েশন হয়নি, তার আগে বাচ্চাকে যখন কেয়ার নিচ্ছি, দুটো কথা মনে রাখবেন। নিজের ইচ্ছে মতন বা দোকানে বলে ওষুধ নিয়ে এসে কিন্তু বাচ্চাকে খাওয়াবেন না। তাতে কি ক্ষতি হয় সেটা রিসেন্ট পাস্টে আমরা সবাই জানতে পেরেছি, অনেক বাজে বাজে ঘটনা ঘটেছে। যখন প্রয়োজন হবে, যদি 1% কনফিউশনও হয়, ডাক্তার দেখিয়ে ডাক্তার যেরকমভাবে মেডিসিনের ডোজ বলে দেবে, যতবার বলে দেবে ততবারই বাচ্চাকে সেইভাবে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ডাক্তার দেখানো ছাড়া নিজের মনের মতন বা দোকানে বলে ওষুধটা খাওয়াবেন না। আর দ্বিতীয় জিনিস যেটা আমরা অ্যাভয়েড করে ফেলি, সেটা হচ্ছে বাচ্চার হাইড্রেশনটা বজায় রাখি না, মানে বাচ্চার শরীরে জলের অভাব তৈরি হয়, সেখান থেকেও অনেক সময় বাচ্চার শারীরিক অবস্থা ডিটোরিয়েট করে যায় বা খারাপ হয়ে যায়। সেই জন্য জলটাকে, যদি বাচ্চা জল পান করতে পারে তাহলে একটু হালকা উষ্ণ করে দেওয়া, তাকে যে ফিডটা দিচ্ছি সেই ফিডটা যেন একটুখানি গরম হয়, বা ফর্মুলা মিল্ক যেটা দিচ্ছি বা খাবার যেটা দিচ্ছি সেটা যেন একটু গরমের দিকে হয়, সেটা চেষ্টা করব। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, হাইজিন মেনটেন রাখবো, তাহলে বাচ্চার কেয়ার নিতেও সুবিধা হবে, বাচ্চার রিকভার করতে সুবিধা হবে।